মা গো মা, তবে আমাকেও বিলেতে পাঠাইয়া দাও না কেন? সুরকে সামলাইবে কে? যে জানে না কখনো কি খাইতে হয়, কি পড়িতে হয়, তাকে একলা বিলাত পাঠাইতেছ? বলি, বাড়ির ঘোড়াটিকে যেখানে পাঠানো হয় আর ওকে পাঠানো সেই একই। তাও ঘোড়া গরুতে বুঝিতে পারে যে তাহার ক্ষুধা পাইয়াছে কি ঘুম পাইয়াছে, তোমার সুর তো তাও বুঝে না। তোর এখন মানুষ হইয়াছে গো, বিদ্যা শিখে আছে, পাখা বাহির হইয়াছে তার, এখন উড়িয়া পালাইবে না তো কখন পালাইবে? আজকে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বরদিদি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1314 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় এবং 1913 সালে এটি পুস্তক আকারে প্রথম প্রকাশিত হয়। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম পর্বটি। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বরদিদি। এই পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তারা যেন ঘরের আগুন, দপ করে জ্বলে ওঠে আবার খপ করে নিভিও যায়। আর এদের মতো লোকের পেছনে সর্বদা একজন লোক থাকা প্রয়োজন, যে প্রয়োজন মতো অনুসারে ঘর জুগিয়ে দেবে তাদের। গৃহস্থের কন্যারা মাটির প্রদীপ সাজাইবার সময় যেমন ওই তৈল ও সলিতা দেয়, প্রদীপের শিখা কমিয়া এলে আবার সেখানে তৈল ঢালিতে হয়, তখন শিখাটি আবার উস্কাইয়া ওঠে। সুরেন্দ্রনাথের প্রকৃতিও কিছুটা এমনই। বল বুদ্ধি ভরসা তার যথেষ্ট আছে, কিন্তু সে একা কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। আর ঠিক তখনই একজন লোকের প্রয়োজন হয় উস্কাইয়া দেওয়ার জন্য। সুরেন্দ্রের পিতা ওই সুদূর পশ্চিমাঞ্চলে ওকালতি করতেন। এই বাংলাদেশের সঙ্গে তার বেশ কিছু সম্পর্ক ছিল না। এখানে সুরেন্দ্র তার 20 বছর বয়সে এমএ পাশ করে। কতকটা তার নিজের গুণে, কতকটা তার বিমাতার গুণে। এখন কথা হলো, এই বিমাতাটি হলো তার সেই উস্কাইয়া দেওয়ার লোকটি। আর এই বিমাতাটি সুরেন্দ্রের পেছনে সর্বদা লাগিয়া থাকিত। সে অনেক সময় বুঝিতে পারিতই না যে তার নিজের কোনো স্বাধীন আছে। শোয়া বসা, কাজকর্ম করা, পড়াশোনা করা সবকিছুই কি তার নিজের? এমনকি থুতু ফেলাটিও সে নিজের ইচ্ছায় করিতে পারিত না। এই স্ত্রীলোকটির শাসনে থাকিয়া সুরেন্দ্র তার লেখাপড়ায় শিথিল হইয়াছে, কিন্তু আত্মনির্ভরশীল সে হয় নাই। নিজের উপর তাহার বিশ্বাস ছিল না বটে। কোনো কর্মই যে তার দ্বারা সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ হইতে পারে ইহা সে বুঝিত না। কখন যে তাহার কি প্রয়োজন হইবে, এমনকি কখন তাহাকে কি করিতে হইবে, এ সম্পূর্ণই এক অন্যের উপর নির্ভর করে তার চলত। তাহার কি ঘুম পাইয়াছে বা ক্ষুধা লাগিয়াছে, অনেক সময় এইটাই সে বুঝিতে পারিত না। কাজেই বিমাতাকে তাহার জন্য অনেক খাটিতে হয়। অবশ্য 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা তিরস্কার, অনুযোগ, লাঞ্ছনা হতেই থাকে। কাজেই পাড়া প্রতিবেশীরা একমুখের রায়গৃহিণী সুখ্যাতি না করিয়া থাকিতে পারিত না। বলিত, আহা, সব পত্নী পুত্রের জন্য কে কবে এমন করিয়া থাকে। সুরেন্দ্রের ওপর তাহার আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না। এমনই ভাবে সুরেন্দ্রের দিন কাটিতেছিল। এমনই সস্নেহে সতর্কতার মাঝে তার কখনো কখনো মনে হতো, এ জীবনটা বুঝি বাঁচিবার মতো নহে। কখনো বা সে মনে মনে ভাবিত, বুঝি এমন করিয়াই সকলের জীবনের প্রতিভাটা কেটে যায়। কিন্তু একদিন আশেপাশের লোক তার মাথায় কি সব গুজিয়া যাইত। আর একদিন তাই হলো। একজন বন্ধু তাহাকে পরামর্শ দিল যে তার মতো বুদ্ধিমান ছেলে বিলাত যাইতে পারলে ভবিষ্যতে অনেক উন্নতির আশা আছে, আর স্বদেশে ফিরিয়া আসিয়া সে অনেকের উপকারও করিতে পারে।
এই কথাটা সুরেন্দ্রের মন্দ লাগিল না। সে পিতাকে আসিয়া এ কথাই বলিল, তাহার বিলাত যাইবার উপায় করিয়া দিতে হইবে। পিতা কহিলেন তিনি ভাবিয়া দেখিবেন। কিন্তু গৃহিণীর এতে ইচ্ছা একেবারে আছে কিনা নেই তা বোঝা কঠিন। তিনি পিতা পুত্রের মাঝখানে ঝড়ের মতো আসিয়া অট্টহাসি হাসিলেন, তারপর বলিলেন, মা গো মা, তবে আমাকেও বিলেতে পাঠাইয়া দাও না কেন? সুরকে সামলাইবে কে? যে জানে না কখনো কি খাইতে হয় কি পড়িতে হয়, তাকে একলা বিলাত পাঠাইতেছ? বলি, বাড়ির ঘোড়াটিকে যেখানে পাঠানো হয় আর ওকে পাঠানো সেই একই। তাও ঘোড়া গরুতে বুঝিতে পারে যে তাহার ক্ষুধা পাইয়াছে কি ঘুম পাইয়াছে, তোমার সুর তো তাও বুঝে না। কথাগুলি শেষ করার পর তিনি আবার হাসিয়া উঠিলেন। সুরেন্দ্রনাথ মনে করিল যে এরূপ অকাট্য যুক্তির পক্ষে কোনো প্রতিবাদী কাজ করে না, কাজেই বিলাত যাইবার আশা সে ত্যাগ করিল। তাহার বন্ধু একথা শুনিয়া বিশেষ দুঃখিত হইল। তবে বিলাত যাইবার কি আর কোনো উপায় আছে তা জানিবার জন্য সে বন্ধুকে বলিল। বন্ধু অবশেষে বলিল যে এরূপ পরাধীনতা ভাবে বেঁচে থাকার থেকে ভিক্ষা করা ঢের ভালো। সুরেন্দ্র সে কথা শুনিবা মাত্রই বাড়ি আসিয়াই ভাবিতে লাগিল। যত ভাবিল তত সে দেখিতে পাইল যে হ্যাঁ, বন্ধু ঠিক বলিয়াছে, ভিক্ষা করাই ভালো। সবাই তো আর বিলেত যাইতে পারে না। এত কিছু ভাবার পর একদিন গভীর রাত্রে সে স্টেশনে আসিয়া কলিকাতার টিকিট কিনিয়া গাড়িতে বসিল এবং ডাকযোগে পিতাকে পত্র লিখিয়া দিল যে কিছুদিনের জন্য সে বাড়ি পরিত্যাগ করিতেছে। অনুসন্ধান করিয়া তাই বিশেষ কোনো লাভ হইবে না এবং সন্ধান পাইলেও সে বাড়ি ফিরিয়া আসিবে না। রায়মশাই গৃহিণীকে এ পত্র দেখাইলেন। তিনি তা দেখিয়া বলিলেন, হ্যাঁ গো, সুর এখন মানুষ হইয়াছে গো, বিদ্যা শিখিয়াছে, পাখা বাহির হইয়াছে তার, এখন উড়িয়া পালাইবে না তো কখন পালাইবে? কলিকাতায় অনেক অনুসন্ধান করা হলো, কিন্তু সুরেন্দ্রের কোনো সন্ধান পাওয়া গেল না। কলিকাতার রাজপথে পড়িয়া সুরেন্দ্র কিছুটা ওই প্রমাদের মতোই হইল। এখানে তিরস্কার করিবারও কেউ নাই, আর দিবানিশি শাসন করিবারও কেউ নাই। এখানে মুখ শুকাইলেও কেহ ফিরিয়াও দেখে না, আর মুখ ভারী করে রইলেও কেউ দেখে না। এখানে নিজেকে নিজেই দেখিতে হয়। তবে এখানে ভিক্ষাও চটে আর স্থানও চটে, তবে তা অধিক চেষ্টার পর স্বেচ্ছায় কেউ তা দিতে চায় না। এইখানে আসিয়া এই সব কিছুর মধ্যে দিয়েই একটা নতুন শিক্ষা লাভ করিল সুরেন্দ্র। কতদিন হইল সে বাড়ি ছাড়িয়াছে, রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইয়া শরীরটাও তার নিতান্তই ক্লান্ত হইয়াছে। এদিকে অর্থ তাহার ফুরিয়া যাইতেছে। সবকিছু ভাবিয়া সুরেন্দ্রের চোখে জল আসিল। বাড়িতে পত্র লিখিতেও তাহার ইচ্ছে হয় না, বড় লজ্জা করে। আর সবচেয়ে বেশি তাহার সেই বিমা তার মুখখানি তাহার বড় মনে পড়ে। এমনই একদিন তার কাছাকাছি এক দরিদ্রকে দেখতে পেয়ে সে তাকে জিজ্ঞাসা করল, বলছে, শোনো, তা বাপু তোমরা এখানে খাও কি করিয়া? লোকটি তখন বলিল, কেন, চাকরি করিয়া খাটিয়া খাই, কলিকাতায় রোজগারের ভাবনা কিসের? সুরেন্দ্র তখন বলিল, তা আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? লোকটি কহিল, তা তুমি কি কাজ জানো শুনি? সুরেন্দ্রনাথ কোনো কাজ জানিত না, কাজে সে চুপ করিয়াই রহিল। তা তুমি কি ভদ্রলোক? লেখাপড়া শেখনি কিছু? সুরেন্দ্র তখন মাথা নাড়িয়া বলিল যে শিখেছি। সে লোকটি তখন একটু ভাবিয়া বলিল, তবে ওই বাড়িখানা দেখতে পাইতেছ, ওই বড় বাড়িখানা, ওখানে যাওগে, ওখানে বড়লোক জমিদার থাকেন, একটা কিছু কাজ হয়তো করিয়া দিবেন।
সুরেন্দ্রনাথ তখন ফটকের কাছে আসিল, একবার দাঁড়াইল, আবার পিছাইয়া গেল, আবার ফিরে আসিল। সেদিন আর কিছুই হইল না। পরদিন আবার সে গেল। তখন অনেক ভাবনা চিন্তার পর সে ভেতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখন দ্বারের কাছে থাকা ভৃত্য তাকে প্রশ্ন করিল, কে চাই? আগে বাবুকে। বাবুকে? কিন্তু বাবু তো বাড়ি নেই। সুরেন্দ্র তখন ফিরিয়া গেল। আবার সে পরের দিন আসিল, কিন্তু ফটকের কাছে আসিতেই একেবারে সে দুমিয়া পড়িল। তাহার যেন মনে হইতে লাগিল কেউ জোর করিয়া তাহাকে পাঠাইয়া দিতেছে। ঠিক তখনই দ্বারের কাছে সে ভৃত্যটার সঙ্গে তার দেখা হলো। সে তখন সুরেন্দ্রকে দেখতে পাইয়া বলিল, বাবু বাড়ি আছেন, দেখা করবেন কি? সুরেন্দ্র সম্মতি জানাইল। তখন তাকে নিয়ে ভৃত্য বাড়ির ভেতর প্রবেশ করিল। প্রকাণ্ড জমিদার বাবুর বাড়ি, রীতিমতো সাহেবিয়ানা। কক্ষের পর কক্ষ, মার্বেলের প্রস্তর, ঝাড় লণ্ঠন, কত ছবি, কত ফটোগ্রাফ। অবশ্য সুরেন্দ্রের কাছে কিছুই নতুন নয়, কারণ তার পিতার বাড়িটিও কিছু দরিদ্রের নয়। আর যাই হোক, সে দরিদ্র পিতার আশ্রয়ে বড় হয়ে ওঠেনি। সুরেন্দ্রের মনে কিছুটা ভয় হচ্ছিল। যার সাথে সে দেখা করতে চলেছে সে কেমন লোক কে জানে। তাকে সে কি প্রশ্ন করিবে, সে কি বা উত্তর দিবে? কর্তার সম্মুখে বসিয়াছিলেন। সুরেন্দ্রনাথকে তিনি প্রশ্ন করিলেন, তা কি প্রয়োজন তোমার? সুরেন্দ্র তখন বলিল, আমি ব্রজরাজ লাহিড়ী, পূর্ববঙ্গের জমিদার। মাথায় তার 2-4 গাছ চুলও বাকি আছে। অনেক লোককে এতদিন তিনি দেখে আছেন। তখন তিনি আবার বলিলেন, হ্যাঁ বাবু, কি কি চাও তুমি? আগে কোনো একটা কি চাকরি? ব্রজরাজ বাবু মৃদু হাসিয়া বলিলেন, তা আমি যে চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিল? আগে পথে একজনের সঙ্গে দেখা হইলে আমি তাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, সেই আপনার কথা। আচ্ছা, তা তোমার বাড়ি কোথায়? পশ্চিমে। তা সেখানে কে আছে? সুরেন্দ্র তখন সব কথাই বলিল। আচ্ছা, তা তোমার পিতা কি করেন? সুরেন্দ্র তখন একটু জড়াইয়া জড়াইয়া বলিল, আগে ওই সামান্য চাকরি করেন। জমিদার মশাই তখন বলিলেন, হ্যাঁ, তাতে চলে না, তাই তুমি উপার্জন করিতে চাও? আগে হ্যাঁ। বেশ, তা এখানে কোথায় থাকো? আগে কোনো নির্দিষ্ট স্থান নেই আমার, যেখানে সেখানে। ব্রজবাবুর তখন দয়া হইল। সুরেন্দ্রনাথকে কাছে বসাইয়া তিনি বলিলেন, দেখো বাবা, তুমি এখনো বালক মাত্র। এই বয়সে বাড়ি ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছ বলিয়া আমার বড় দুঃখ হইতেছে। আমি নিজে তো কোনো চাকরি দিতে পারি না, কিন্তু যাহাতে কিছু জোগাড় হয় তাহার উপায় করিতে পারি। আচ্ছা বলিয়া সুরেন্দ্র চলিয়া যাইতেছিল। তা দেখিয়া ব্রজবাবু তাহাকে ফিরাইয়া বলিলেন, আর কিছু তোমার জিজ্ঞাসা করিবার নাই? আগে না। আচ্ছা, এতেই তোমার কাজ হইয়া গেল? কি উপায় করিতে পারি, কবে করিতে পারি, তা তো কিছুই জানিয়া লইলে না। সুরেন্দ্র তখন ভয়ে ভয়ে ফিরিয়া দাঁড়াইল। ব্রজবাবু তখন একটু হাসিয়া বলিলেন, তা এখন কোথায় যাইবে? কোনো একটা দোকানে। তা সেখানেই কি আহার করিবে? আগে হ্যাঁ, প্রতিদিন তাহাই করি। তা লেখাপড়া কতদূর তোমার? আগে কিছু শিখিয়াছি। তা আমার ছেলেকে পড়াইতে পারিবে? সুরেন্দ্র তখনই অত্যাধিক
সহিত বলিল, হ্যাঁ পারিব। ব্রজবাবু তখন আবার হাসিলেন। তাহার মনে হইল দুঃখে দারিদ্রে তাহার মাথার ঠিক নাই, কেননা কাহাকে কি শিক্ষা দিতে হইবে তা জানিয়া লইয়ার আগে সে এমন বলিয়া ফেলিল। তখন তিনি আবার বলিলেন, ধরো যদি সে বিএ ক্লাসে পড়ে, তখন তুমি কি করিয়া পড়াইবে তাহাকে? সুরেন্দ্র তখন একটু গম্ভীর ভাবেই বলিল, তা একরকম তখন হইবে। ব্রজবাবু আর কোনো কথা কহিলেন না, ভৃত্যকে ডাকিয়া বলিলেন, বঙ্কু, এই বাবুটি থাকিবার জায়গা করিয়া দাও এবং স্নানাহারের জোগাড় দেখো। পরে সুরেন্দ্রের পানে চাহিয়া তিনি বলিলেন, সন্ধ্যার পর তোমাকে আবার ডাকাইয়া পাঠাইব, তুমি আমার বাড়িতেই থাকো। যতদিন কোনো চাকরির উপায় না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকিতে পারো তুমি। দুপুর বেলায় আহার করিতে গিয়া ব্রজবাবু জ্যৈষ্ঠ কন্যা অর্থাৎ তার বড় মেয়ে মাধবীকে ডাকিয়া বলিলেন, মারে, একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়াছি। তা কে বাবা? দুঃখী লোক, এছাড়া আর কিছুই জানি না। লেখাপড়া বোধ হয় কিছু জানে, কেননা তোমার দাদাকে পড়াইবার কথা বলতে তাহাতে সে স্বীকার করিয়াছিল। বিএ ক্লাসের ছেলেকে যে পড়াইতে সাহস করিতে পারে, অন্তত তোমার ছোট বোনকেও সে নিশ্চয়ই পড়াইতে পারিবে। মনে করিতেছি সেই প্রমিলার মাস্টার থাকুক, কি বলো? মাধবী এতে কোনো আপত্তি করিল না। সন্ধ্যার পর তাহাকে ডাকিয়া আনাইয়া ব্রজবাবু তাহাই বলিয়া দিলেন। পরদিন ইহাতে সুরেন্দ্রনাথ প্রমিলাকে পড়াইতে লাগিল। প্রমিলার বয়স 7 বছর। বড় দিদি মাধবীর কাছে ফার্স্ট বুকের ভেকের গল্প পর্যন্ত সে পড়েছিল। সে খাতা পত্র, বই, স্লেট, পেন্সিল, ছবি, লজেন্স প্রভৃতি আনিয়া পড়িতে বসিল। সুরেন্দ্রনাথ বলিল, বলো তো দেখি, ডু নট মুভ মানে নড়িও না। প্রমিলাও পড়িতে লাগিল, ডু নট মুভ মানে নড়িও না। এমনই করে কিছুক্ষণ পড়াশোনা চলল। আর তার কিছুক্ষণ পরই প্রমিলা বলিল, মাস্টার মশাই, তবে বাড়ি যাই। সুরেন্দ্র তখন বলিল, বেশ, যাও। সকালবেলাটা তার এমন ভাবে কাটলো, কিন্তু দুপুর বেলায় কাজটা যে একটু ভিন্ন। চাকুরি চাহাতে হয় এই জন্য ব্রজবাবু অনুগ্রহ করে 2-1 ভদ্রলোকের নামে খানগত পত্র দিয়াছিল সুরেন্দ্রকে। আর সুরেন্দ্র এই পত্রগুলি পকেটে ভরিয়া সন্ধানে বাহির হইয়াছিল। কিন্তু সন্ধান করিয়া তাহাদের বাড়ির সম্মুখে আসিয়াই সে দেখে কত বড় বাড়ি, কয়টা জানালা, কতলা বাড়ি, এইটুকুই। তাহার পর সন্ধ্যার আগে সে বাড়ি ফিরিয়া আসে। কলিকাতায় আসিয়া কিছু বই ক্রয় করিয়াছিল এবং বাড়ি হইতেও কিছু আনিয়াছিল। এখন সেইগুলি সে গ্যাসের আলোয় পড়ে। ব্রজবাবু কাজকর্মের কথা কিছু জিজ্ঞাসা করিলে হয় সে চুপ করিয়া থাকে, না হয় বলে ভদ্রলোকদিগের সহিত সাক্ষাৎ হয় না। এখানে শেষ করছে আজকের এই পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।